কি অবস্থা সবার? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আজকে আলোচনা করব, সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে একটু একটু সময় হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতিটা কবে আসছে, সংখ্যা পদ্ধতি প্রথম কোথায় আবিষ্কৃত হয়, আর কিভাবে সংখ্যা পদ্ধতির আবির্ভাবটা ঘটে। তো সভ্যতা সৃষ্টি হওয়ার আগে তেমন সংখ্যা লাগতো না, হিসাব নিকাশ মানুষ তেমন একটা করতো না, অসভ্য ছিল তখন। যখন মানুষ সভ্য হয় তারপর হচ্ছে আস্তে আস্তে হিসাব নিকাশ করার প্রয়োজন অনুভব করতে থাকে, তারপর থেকে সংখ্যা পদ্ধতির আবির্ভাব ঘটে। সেটা হচ্ছে আমরা যদি বলি মিশরে প্রথম এই সংখ্যা পদ্ধতির আবির্ভাবটা ঘটে, তখন মিশরে একটা সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল, যেটা হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। সেটা আমরা জানি, যেটা কিনা খ্রিস্টপূর্ব 3500 বছর আগে এই সংখ্যা পদ্ধতিটা আবিষ্কৃত হয়। তো মূলত মানুষ যখন কৃষিভিত্তিক সমাজ থেকে পশুপালন ভিত্তিক সমাজের দিকে অগ্রসর হয়, তখন এই পশুর যে পাল সেটা গণনা করার জন্যই মূলত সংখ্যা পদ্ধতির আবির্ভাবটা ঘটে। তো আমরা এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির পরে আস্তে আস্তে সভ্যতা, যখন নতুন নতুন সভ্যতা সৃষ্টি হয়, নতুন নতুন সভ্যতা তাদের নিজেদের একটা করে পদ্ধতি আবিষ্কার করে, তেমনিভাবে মায়ান একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। তারপর আমাদের সবচেয়ে পরিচিত সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, যেটা কিনা আমরা সবাই মোটামুটি একটা হিসাব নিকাশ করতে পারি, আমরা জানি রোমান সংখ্যা, যে ছোটবেলা থেকে আমরা রোমান সংখ্যা শিখছি। যেমন হায়ারোগ্লিফিক সংখ্যা যেটা বলছিলাম, যেমন হায়ারোগ্লিফিক সংখ্যা মূলত চিত্রভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেখানে এক একটা সংখ্যা গণনা করার জন্য তারা চিত্রের ব্যবহার করতো। যেমন আমরা যেরকম 10 ব্যবহার করি, তারা এই 10-এর জন্য তারা হচ্ছে এরকম একটা সংখ্যা, এরকম একটা চিহ্ন ব্যবহার করতো, তারা এই চিহ্ন মানে 10 বুঝতে পারতো। তেমনিভাবে 100-র জন্য তারা একটা চিহ্ন ব্যবহার করতো, 1000 10,000-এর জন্য একটা চিহ্ন ব্যবহার করতো। তো তারপর এই হায়ারোগ্লিফিক সংখ্যার পর যে রোমান সংখ্যাটা আসে, সেই রোমান সংখ্যাটা যেমন আমরা জানি যে রোমান সংখ্যায় 1 হচ্ছে 1 2, এরকম 1-এর জন্য একটা দাগ, 2-এর জন্য দুইটা দাগ, 3-এর জন্য তিনটা দাগ, 4-এর জন্য আবার হচ্ছে এরকম, 5-এর জন্য ভি, এরকম আস্তে আস্তে এই সংখ্যাগুলো আমরা চিনি সবাই। হায়ারোগ্লিফিক রোমান সংখ্যা আমরা সকলেই মোটামুটি চিনি। তো এই রোমান সংখ্যা, হায়ারোগ্লিফিক সংখ্যা, তারপর আমাদের এরপরে আসে হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, যেটা কিনা আমরা যেটা দিয়ে আমরা এখন বর্তমানে হিসাব নিকাশ করি, সেই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা। আর এই দশমিক সংখ্যার মধ্যে যে ব্যবহৃত শূন্য, এই শূন্যটা মূলত প্রচলিত হয় ভারতেই মূলত শূন্যের ব্যবহারটা শুরু করে। তো এই শূন্যের ব্যবহার করার পর থেকে মূলত দশমিক সংখ্যাটা বেশি ব্যবহার করা শুরু হয়। তো আজকে আমরা এই দশমিক সংখ্যা কিভাবে, কি দশমিক সংখ্যা সম্পর্কে, তারপরে কম্পিউটারের যে সংখ্যা পদ্ধতি সেটা, তারপরে অক্টাল, বাইনারি, যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে সেই ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো যেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা, আর যেগুলো নন পজিশনাল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। এখন কথা হচ্ছে নন পজিশনাল আর পজিশনালের পার্থক্যটা কি। নন পজিশনাল সংখ্যা আমরা তাকে বলবো যাদের কিনা স্থানের উপর ভিত্তি করে মানের কোনো পরিবর্তন ঘটে না। আর পজিশনাল কাকে বলবো, যাদের স্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন ঘটে। তো উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে আমরা যদি কোনো একটা সংখ্যা লিখি, যেমন লিখলাম হচ্ছে 55, তো 55 একটা সংখ্যা যদি আমরা লিখি, তো এখানে দেখতে পাবো এই 5-এর স্থানীয় মান যেহেতু এক, তো এর এই 5-এর মান কিন্তু 5, বাট এই 5-এর মান কিন্তু দশক স্থানে হওয়াতে এর মান হচ্ছে 50। তার মানে কি, একই সংখ্যা, তাদের অবস্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন ঘটে। তেমনি ভাবে আমি যদি আরেকটা 5 এই পাশে লিখি, তাহলে তার মান কত হবে, তার মান হয়ে যাবে 500। তার মানে বুঝতে পারলাম, আমরা যে সংখ্যা হিসাব নিকাশ করি সেই সংখ্যার স্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন ঘটে। আর যদি স্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন ঘটে, তখন তাকে বলবো আমরা কি সংখ্যা, পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা। আর যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর অবস্থানের উপর ভিত্তি করে মানের কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলবো আমরা নন পজিশনাল সংখ্যা। যেমন আমরা বলতে পারি যে হচ্ছে আমরা একটা রোমান সংখ্যা লিখি, রোমান সংখ্যা এটা 4, এটা 5, এটা 6। তো এই রোমান সংখ্যাতে দেখবেন আমাদের এই সংখ্যাটা হচ্ছে 5। তো রোমান সংখ্যায় মূলত যোগ বিয়োগ করে হিসাব নিকাশ করা হয়। যেমন 5-এর যদি লেফট সাইডে বসে তাহলে হচ্ছে 1 বিয়োগ, বা 5-এর লেফট সাইডে যদি 1 বসে তাহলে 1 বিয়োগ, 5-এর রাইট সাইডে যদি 1 বসে তাহলে 1 যোগ। যেমনিভাবে আমরা 5-এর লেফট সাইডে 1 বসেছি, তার মানে এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 5। আর 5-এর রাইট সাইডে বসানোর কারণে এর মান হয়ে যাবে 1 যোগ 5 আর 1 6। তার মানে এইখানে এর মান 1, এখানে এর মান 5, জাস্ট খালি যোগ করা হয়েছে। আবার এখানেও এর মান 5, এখানে এর মান 1, এখানে এর মান 5, জাস্ট খালি বিয়োগ করা হয়েছে। বিয়োগ করার কারণে মানে এর মান 4, এর মান 5, এর মান 6। তার মানে বুঝতেছি এদের অবস্থানের উপর ভিত্তি করে কোনো মানের পরিবর্তন ঘটে না। আর এই যে সংখ্যাগুলো, এদের অবস্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন ঘটে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে পজিশনাল সংখ্যা কাকে বলে আর নন পজিশনাল সংখ্যা কাকে বলে। অবস্থানের উপর ভিত্তি করে যদি মানের পরিবর্তন ঘটে তাহলে পজিশনাল, আর যদি মানের পরিবর্তন না ঘটে তাহলে নন পজিশনাল সংখ্যা। আর আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই পজিশনাল সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই নন পজিশনাল সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব না। শুধুমাত্র আমাদের সংখ্যার ক্ষেত্রে এটা লাগবে ক নাম্বার প্রশ্নের উত্তর, বা ক নাম্বার বা ক নাম্বারই মূলত আসে। তো ক নাম্বারের জন্য আমরা এই সংখ্যার সংখ্যাগুলো জানবো। তো এখন কথা হচ্ছে এই পজিশনাল সংখ্যা আমরা কি শুধু এই ডেসিমাল সংখ্যা নিয়ে আলোচনা করব না। পজিশনাল সংখ্যা 4 প্রকার হয়ে থাকে। পজিশনাল সংখ্যা কয় প্রকার হয়ে থাকে, 4 প্রকার। যেমন হচ্ছে বাইনারি, 2 হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে
ডেসিমাল, যেটা কিনা আমরা চিনি, আমরা যে সংখ্যা দিয়ে হিসাব করি সেটা হচ্ছে ডেসিমাল। আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো আমাদের আজকের আলোচনা এই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে, এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা একদম ডিটেল আলোচনা করবো আজকের ক্লাসে ইনশাল্লাহ। আজকের ক্লাসে করতে পারলে আমার মনে হয় এইসব নিয়ে আর কোন ধরনের ঝামেলা থাকবে না আশা করা যায়। তো আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে একদম ডিটেল আলোচনা করবো এবং এদের রূপান্তরও আজকে করে ফেলবো ইনশাল্লাহ। তো ওকে ওকে তাহলে আমরা আগে আমাদের এই সংখ্যা, আমাদের যে 4 প্রকার সংখ্যা, এই পজিশনাল সংখ্যা, এই 4 প্রকার পজিশনাল সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন আমরা ছোটবেলা থেকেও ডেসিমাল সংখ্যা মানে মুখস্থ শিখছি যে 1 2 3 4 এরকম 8 9, 9 পরে 10, 10 পরে 11 12 13। কিন্তু আমরা জানি স্বাভাবিক সংখ্যা আমাদের 10টা, 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু 9 এর পরে যে সংখ্যাগুলা 10 11 12 এগুলা কিভাবে হিসাব করা হয়েছে? এগুলা কি মুখস্থ নাকি এটার পিছনে কোনো পদ্ধতি আছে? আমরা জানি সংখ্যা পদ্ধতি হইতে গেলে অবশ্যই তার প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি তাদের নিজস্ব একটা পদ্ধতি বা রুলস বা নিয়ম থাকে কিভাবে তারা সংখ্যাগুলোকে আস্তে আস্তে অনেক বড় করবে। তো এই পদ্ধতিটা আমরা ছোটবেলা থেকে শিখি নাই, যার কারণে আমাদের একটু ঝামেলা হয়। তো আমরা আজকে জানবো সেই পদ্ধতিটা কি। যেমন আমাদের স্বাভাবিক সংখ্যা কতগুলো? 0 1 2 3 4 5 6 7 8 9। এই হচ্ছে আমাদের, এই 10টা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। কেন এটাকে ডেসিমাল বলা হয়? কারণ এখানে 10টা স্বাভাবিক সংখ্যা আছে। আমরা জানি আচ্ছা, ডেসিমাল বলার পিছনে কারণ হচ্ছে 10টা থাকার কারণে এটাকে ডেসিমাল সংখ্যা বলা হয়। আর এর ভিত্তি কত? আচ্ছা, ভিত্তি একটা টার্ম আছে। হোয়াট ইজ ভিত্তি? ভিত্তি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে যেই পরিমাণ স্বাভাবিক সংখ্যা থাকবে তার যোগফলকেই বলা হবে ভিত্তি। তার মানে এখানে যেহেতু 10টা সংখ্যা আছে তাহলে এর ভিত্তি হবে, ডেসিমাল সংখ্যার ভিত্তি হবে 10। এখন আমাদের যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করতেছিলাম, 9 এর পরে যে আমরা 10 লিখি, 11 লিখি, 12 লিখি, এটা কিভাবে হিসাব করা হয়? এটা হিসাব করা হয় হচ্ছে যখনই আমাদের স্বাভাবিক সংখ্যা শেষ হয়ে যাবে তখন আমরা আবার শুরু থেকে শুরু করবো। এটি হচ্ছে নিয়ম। তো শুরু থেকে শুরু বলতে কি, 0 যেহেতু একা একা বসতে পারে, মান নির্ণয় তৈরি করতে পারে না, তাই 0 থেকে না, আমরা 1 থেকে শুরু করবো। 1 0 1 1 1 2 1 3, এইভাবে 1 9 পর্যন্ত যাওয়ার পর আমরা আমাদের যে স্বাভাবিক সংখ্যা শেষ, আমরা 2 এর কাছে চলে যাবো। 2 0 2 1 2 2, এইভাবে আস্তে আস্তে করে আমাদের এই সংখ্যাগুলো লাখ লাখ কোটি কোটি পর্যন্ত আমরা হিসাব করি। কিন্তু পদ্ধতিটা হচ্ছে এরকম। তো এই কারণে এটাকে এই সংখ্যাকে বলা, এই সংখ্যার নাম কি? ডেসিমাল সংখ্যা। আচ্ছা, তো এই সংখ্যাতে আমরা মূলত হিসাব নিকাশটা করি। আচ্ছা, এরপরে আরো আরেকটা সংখ্যা পদ্ধতি আছে যেটাতে স্বাভাবিক সংখ্যাই হচ্ছে 8টা। 0 1 2 3 4 5 6 7, এই হচ্ছে এই সংখ্যা পদ্ধতির স্বাভাবিক সংখ্যা। যেহেতু এই সংখ্যা পদ্ধতির স্বাভাবিক সংখ্যা 8টা, তাহলে আমার কথা হচ্ছে বাকি সংখ্যাগুলো কিভাবে হিসাব করা হয়? আমরা হিসাব করবো, আমরা বলছিলাম স্বাভাবিক সংখ্যা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার শুরু থেকে শুরু করবো। তাহলে কি করতে শুরু করবো? 1 থেকে। তাহলে 1 0 1 1, তারপরে 1 2 1 3 1 4, এইভাবে 1 7 পর্যন্ত যাওয়ার পর আমাদের যেহেতু স্বাভাবিক সংখ্যা শেষ, তাহলে আমরা 2 এর কাছে যাবো। 2 0 2 1 2 2, এইভাবে আমরা আগাইতে থাকবো। এখন কথা হচ্ছে এখানে যেহেতু সংখ্যা 8টা, তাই এর নাম হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর এর ভিত্তি কত হবে? এর ভিত্তি হবে হচ্ছে, আমরা বলছিলাম যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো স্বাভাবিক সংখ্যা থাকবে তার যোগফলটাকেই মূলত ভিত্তি বলা হবে। যেহেতু এখানে 8টা সংখ্যা, তাহলে এর ভিত্তি হবে 8। ওকে, তারপর এই সংখ্যা পদ্ধতির পর আরেকটা সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়, যেটা কিনা যেটা কি সংখ্যা হবে কতগুলো? 15 16টা। 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ। এখানে এ সমান সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13 14 15। এই হচ্ছে আমাদের এই সংখ্যা পদ্ধতি। স্বাভাবিক সংখ্যা কতগুলা? 16টা। 0 থেকে f পর্যন্ত 16টা সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, যেহেতু 16টা সংখ্যা স্বাভাবিক, তাহলে এই সংখ্যা পদ্ধতির নাম কি হবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে আমরা বাকি সংখ্যাগুলো কিভাবে কাউন্ট করব? যে আগে যেভাবে করছি, স্বাভাবিক সংখ্যা যখন শেষ হয়ে যায় তখন আমাদের শুরু থেকে শুরু করা লাগে। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? 1 থেকে। 1 0 1 1 1 2 1 3। এর মানে কি? f যদি 15 হয় তাহলে 1 0 সমান সমান কত হবে? 16। 1 1 সমান সমান হবে 17। তার মানে 12 সমান সমান হবে হচ্ছে 18, তাই না? এইভাবে আমরা যখন এইভাবে করতে করতে যখন আমরা 1f পর্যন্ত চলে যাব, তখন আমরা কই যাব? স্বাভাবিক সংখ্যা যখন শেষ হয় তখন আবার শুরু করা লাগে। তাহলে 2 থেকে শুরু করব। 2 0 2 1, এইভাবে আমরা আমাদের বাকি সংখ্যাগুলো কাউন্ট করতে থাকবো। বুঝতে পারছি? আচ্ছা, তো এই সংখ্যা পদ্ধতির পর আমাদের আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, যেটাতে আমরা 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনার কথা ছিল। আরেকটা সংখ্যা পদ্ধতি আছে যেটা কিনা কম্পিউটার ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা কিনা শুধুমাত্র কম্পিউটারের জন্য আবিষ্কার করা হয়েছে। কম্পিউটার ওই সংখ্যা পদ্ধতি ছাড়া আর কিছু কম্পিউটার চিনতে পারে না। তো সেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা ব্যবহার, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 আর 1, এই দুইটা। এই স্বাভাবিক সংখ্যা থেকে এখানে স্বাভাবিক সংখ্যা কয়টা? দুইটা। এই সংখ্যার হিসাব কেমনে করা হয়? যখনই আমাদের স্বাভাবিক সংখ্যা শেষ তখন আমরা আবার শুরু থেকে শুরু করি। তাহলে 1 0, তারপর কি হবে? শেষ যেহেতু, তাহলে 1 0 0, সরি 1 0 1 1 1 1, নিচে নিয়ে যায়। তারপরে কি করবো? 1 0 0 1 0 0 1 0 1, তারপর হচ্ছে 1 1 1 2 3 4 5 6
সরি এখানে একটা 0, তারপর হচ্ছে 7। তার মানে এখানে এটা সমান হবে হচ্ছে 2, এটা সমান কত 3, যেটা 1 2 3 4, এটা সমান 4, এটা সমান 5, এটা সমান 6, এটা সমান 7। তাহলে এই সংখ্যাগুলো হিসাব করা হয় এইভাবে আস্তে আস্তে অনেক সংখ্যা পদ্ধতিতে আমরা হিসাব করব। এখন কথা হচ্ছে এইভাবে হিসাব করা, যদি কোনো বড় সংখ্যা হিসাব করতে বলে তখন এইভাবে হিসাব করাটা আমাদের জন্য কঠিন হয়। যদি কোনো বড় সংখ্যা করতে বলে এইভাবে করতে করতে অনেক সময় লাগে, সময়েরও প্রয়োজন, আবার তুলনামূলক কঠিন। তো তার চেয়ে এই সংখ্যাগুলোকে যদি বলে যে আপনি একটা কাজ করেন যে হচ্ছে আহ, এই 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 এটা একটা বাইনারি মান, এই সংখ্যাটা যেহেতু 2, তাই 2 2 ভিত্তিক, তাই এটাকে বলা হবে বাইনারি। তো এই 1 1 বাইনারি সংখ্যাটাকে কোন প্রশ্নতে যদি আসে যে এটাকে আপনি অক্টালে রূপান্তর করেন, কোথায় রূপান্তর করব? অক্টালে। তো এইটাকে অক্টালে রূপান্তর করার কিছু পদ্ধতি আছে। এটাকে যদি বলে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য হেক্সাডেসিমালে রূপান্তর করার একটা পদ্ধতি আছে। তারপর যদি বলে ডেসিমালে রূপান্তর করার জন্য ডেসিমাল রূপান্তর করার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আমরা সাথে জানবো। আচ্ছা, তার আগে এটা খ নম্বর প্রশ্নের আশা করি আমরা, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে খ নম্বর প্রশ্ন আসে যে বলে, প্রশ্ন করে এরকম যে 5 যোগ 6 সমান সমান কত? 9। 5 যোগ 6 সমান সমান 9। এটা কি আদৌ সঠিক? অবশ্যই সঠিক। তাহলে যদি বলে এটাকে ব্যাখ্যা করতে যদি বলে, তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আমরা ব্যাখ্যা করব হচ্ছে 5 আর 6 যোগ করলে হয় কত? 11 সমান সমান 9। এখন কোন সেন্সে 11 আর কোন সেন্সে 9? আচ্ছা, এই 11 হচ্ছে যখন সংখ্যাটা অক্টাল। যখন 11 অক্টালে তখন তার সমপরিমাণ ডেসিমাল মান হচ্ছে 9। এই যে দেখেন 7 8 9, তার মানে কি যখন অক্টাল সংখ্যা 11 তার সমপরিমাণ ডেসিমাল মান হচ্ছে 9, 7 8 9। তেমনি ভাবে যদি বলি 12 সমান সমান কি? 12 সমান সমান ডেসিমালে 10, তাই না? এইভাবে তারা যদি বলে যে 10 যোগ 6 10 প্লাস 6 সমান সমান হচ্ছে 10, এটা কিভাবে যৌক্তিক হতে পারে? এটা অবশ্যই যৌক্তিক। কিভাবে যৌক্তিক? যখন কিনা এটা যোগ করলে কত হয়? 16 সমান সমান 10। কখন? যখন এই সংখ্যাটা ডেসিমাল। কি হবে? ডেসিমাল, এবং এই সংখ্যাটা হবে হচ্ছে হেক্সাডেসিমাল, তাই না? তার মানে ডেসিমাল সংখ্যা 16 এর সমপরিমাণ হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 10। এটাই আমরা ব্যাখ্যা করব। বুঝতে পারছি? আচ্ছা, তো আরেকটা প্রশ্ন যদি আসে যে 1 যোগ 1 কিভাবে হয় কত? ওই কি বলে 10, কিভাবে হয় 10? তো যোগ করলে 1 আর 1 যোগ করলে হয় 2 সমান সমান 10। তার মানে ডেসিমালে 2 আর বাইনারিতে 10। এই যে ডেসিমালের 2, বাইনারিতে কত? 10। বুঝতে পারছি? তাহলে 1 আর 1 কিভাবে 10 হয়? যখন এই দুটো যোগ করব 2 হবে, 2 এর বাইনারি মান হচ্ছে 10। এই যে, বুঝতে পারছি? তো এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমাদের মোটামুটি এই অধ্যায়ের বেশিরভাগ বাকি সকল কাজটা ইজি হয়ে যাবে, সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। তো তো আমরা আমাদের এখন কাজ হচ্ছে রূপান্তর করা। আমরা এখন রূপান্তর করব। আচ্ছা, রূপান্তর করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখি। আমরা জাস্ট এই পাশে একটা বক্স লিখে রাখি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। এই হচ্ছে আমাদের 4টা সংখ্যা। এখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইজি ওয়েতে আমরা আজকে এটা করে ফেলবো। সবচেয়ে ইজি ওয়েতে আমরা করে ফেলবো, সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে ইজি ওয়েতে আমরা এই রূপান্তরটা করে ফেলবো, একদম 2টা নিয়মের মধ্যে। এখন দেখেন এই হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, আমি এখানে ত্রিভুজ কেন আঁকছি এই জিনিসটা একটু মাথায় রাখেন, যে এই 3টা যদি একসাথে থাকে, বা যদি বলে যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে নেন, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, এই এদের মধ্যে যদি কাজ থাকে, তাহলে আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে। আর যদি ডেসিমাল ইনক্লুড থাকে, কাছে ধরুন কথা কথা বাইনারি ডেসিমাল, ডেসিমাল বাইনারি, বাইনারি অক্টাল ডেসিমাল, ডেসিমাল ইনক্লুড থাকলেই আরেকটা নিয়ম আমরা পালন করবো। এই 2টা নিয়মের মাধ্যমে আমরা আমাদের পুরো রূপান্তর শেষ করে ফেলবো। আচ্ছা, তার আগে আমি সবচেয়ে ইজি ওয়েতে এক কথা বলার জন্য বলতেছিলাম, সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার জন্য, অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য যে নিয়ম, সেটা হচ্ছে তাদের কোনো নিজস্ব নিয়ম নাই। তাদেরকে রূপান্তর করার জন্য বাইনারি হয়ে তারপর অক্টালে রূপান্তর করা লাগে। তার মানে আমি যদি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে চাই, তাহলে আমি হেক্সাডেসিমালকে আগে বাইনারিতে রূপান্তর করব, তারপর অক্টালে রূপান্তর করব। আবার অক্টাল সংখ্যাকে যদি আমি হেক্সাডেসিমাল নিতে চাই, তাহলে আগে অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হয়, তারপর হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। তার মানে আমি যদি হেক্সাডেসিমাল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমাল করি, তাহলে আমার বাইনারি কাজও হয়ে যাবে। তার মানে এক কাজেই আমাদের এই 3টা কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এই 3টা কাজ শেষ করার চেষ্টা করি। এর আগে একটু একটু বেসিকটা মাথায় রাখি, সেটা হচ্ছে আমাদের ম্যালথেসীয় উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে, যেখানে ম্যালথেস ওই জনসংখ্যা নিয়ে আলোচনা করেছিল, জনসংখ্যা এবং খাদ্য নিয়ে আলোচনা করে তিনি বলে খাদ্য যখন বাড়ে, খাদ্য যে হারে বাড়ে, জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি হারে বাড়ে। খাদ্য যদি গাণিতিক হারে বাড়ে, তাহলে জনসংখ্যা তখন বাড়ে হচ্ছে জ্যামিতিক হারে। ধরেন খাদ্য যদি 2 একক হয়, তখন জনসংখ্যা হয় 2 একক। খাদ্য যখন 3 একক হয়, জনসংখ্যা তখন হয়ে যায় 4 একক। খাদ্য যখন 4 একক হয়, জনসংখ্যা তখন হয়ে যায় 8 একক, মানে দ্বিগুণ হারে বাড়তে থাকে। তো এই ধারাতে বাড়তে থাকে 1 2 4 8 16 32 64 128, এই হারে বাড়তে থাকে। বুঝতে পারছি? তো এখন এই জিনিসটা মূলত বলার পিছনে কারণ হচ্ছে আমাদের যেন এই ধারাটা মনে থাকে। ঠিক আছে? এখন এই ধারাটা দিয়েই আমরা মূলত এখানে এই কাজটা করে ফেলবো। ঠিক আছে? এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা আরেকটু বলি, যদি কোনো অক্টাল সংখ্যার সর্বশেষ সংখ্যা কত? 7 না? 7। অক্টাল সংখ্যার সর্বশেষ সংখ্যা হচ্ছে 7।
7 হওয়ার জন্য এখান থেকে কাকে কাকে আমার প্রয়োজন? 7 হওয়ার জন্য এখান থেকে 4 প্রয়োজন, 4 আর 2 6 আর 1 7, তার মানে এই তিনটা সংখ্যা প্রয়োজন। তার মানে অক্টাল অক্টাল যদি আমি কোনো অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমার এই তিনটা বিট কাজে লাগবে, এই 1 to 4 কাজে লাগবে, আর কিছু আমার কাজে লাগবে না। আবার হেক্সাডেসিমালের সর্বশেষ সংখ্যা কত? f, অর্থাৎ কত? 15। আচ্ছা 15 হওয়ার জন্য আমাদের এখানে কার কার লাগে? 8 4 12 আর 2 14 আর 1 15, তার মানে এই চারটা সংখ্যা লাগে আমার 15 হওয়ার জন্য। তার মানে কোনো হেক্সাডেসিমাল ভিত্তিক কোনো কাজ করার জন্য বা হেক্সাডেসিমাল রূপান্তর করার জন্য আমাদের এই চারটা জিনিস কাজে লাগবে। সো যেটা এক কথা বলি, অক্টালের জন্য 3টা বিট, হেক্সাডেসিমালের জন্য 4টা বিট। বুঝতে পারছি? সো আমরা বাকিগুলো মুছে ফেলি, যেহেতু আমাদের বাকিগুলো লাগবে না, সো আমরা বাকিগুলো মুছে ফেললাম। ঠিক আছে, তো এখন আরেকটু ক্লিয়ার করে লিখি, সেটা হচ্ছে অক্টালের জন্য 1 2 4 আর হেক্সাডেসিমালের জন্য 1 2 4 8, এই ধারাটা একটু মনে রাখি। ঠিক আছে, এখন আমরা হেক্সাডেসিমাল টু অক্টাল এবং অক্টাল টু হেক্সাডেসিমালে রূপান্তর করে ফেলি। সেটা হচ্ছে আমরা উদাহরণই করি আগে। ধরেন একটা সংখ্যা, ধরেন এ বি সি দশমিক ডি ই, একটা কি সংখ্যা? এটা কি সংখ্যা? একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এইটাকে আমরা নিব কোথায়? অক্টালে। আচ্ছা, তো আমি কি বললাম যে কোনো হেক্সাডেসিমালকে অক্টালে নেওয়ার জন্য আগে বাইনারিতে নিতে হয়, তারপরে অক্টালে নিতে হয়। তাহলে আমি এই সংখ্যাগুলোকে আগে বাইনারিতে নিব। এখন আমরা জানি যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যার জন্য বাইনারিতে 4 বিট বরাদ্দ। কয় বিট বরাদ্দ? 4 বিট, 1 2 3 4 বিট। বুঝতে পারছি? যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যার জন্য বাইনারিতে 4 বিট বরাদ্দ। এখন এটাকে বাইনারিতে নেওয়ার জন্য আমার একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা হচ্ছে এই ই মানে কত? আমরা জানি ই মানে হচ্ছে 14। এখন 14 হওয়ার জন্য এই সংখ্যাগুলোর মধ্যে কাকে কাকে আমার লাগে? যাকে লাগবে তাদের নিচে 1 দিব, আর যাদেরকে লাগবে না তাদের নিচে দিব 0। ঠিক আছে, তো 14 হওয়ার জন্য 8 4 12 আর 2 14, তাহলে 8 এর লাগে, 4 লাগে এবং 2 লাগে, 1 যেহেতু লাগে না তার নিচে 0। তাহলে ই এর বাইনারি মান কত হবে? 1 1 1 0। তো ই এর বাইনারি মান আমরা লিখি 1 1 1 0। তেমনি ভাবে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 13। 13 হওয়ার জন্য এই সংখ্যাগুলোর মধ্যে কাকে কাকে লাগে? 8 আর 4 12 আর 1 13, তবে 8 4 আর 1 লাগে। সো যাদেরকে লাগে তাদের নিচে 1, যাকে লাগে না তার নিচে 0। তো কি হবে? ডি এর জন্য ডি এর বাইনারি মান কত হবে? 1 1 0 1 1 1 0 1, এই দশমিকের ঘরে দশমিক। সি এর জন্য কাকে লাগবে? সি মান হচ্ছে 12, তাহলে 12 হইতে লাগে 8 4 12, তার মানে এই দুটোর নিচে 1 আর বাকিগুলো 0 1 1 0 0। তেমনি ভাবে বি মানে 11, বি এর জন্য কাকে কাকে লাগবে? 8 আর 2 10 আর 1 11, সো 1 0 1 1। এর জন্য লাগবে কত? কাকে? 1 0 1 0। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেললাম। তো আমি কি বললাম? হেক্সাডেসিমাল বাইনারিতে রূপান্তর করার পর বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করতে পারি। সো আমরা একটু লিখে ফেলি সংখ্যাটাকে আবার নিচে সাজায় 1 0 1 0 1 0 1 1 1 1 0 0.1101 0। এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন এটাকে নিব কোথায় আমরা? অক্টালে। এখন কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে নেওয়ার জন্য আমরা কি বলছিলাম? অক্টাল থাকলেই 3 বিট হিসাব করতে হবে, 3 বিট কাউন্ট করতে হবে। এখন এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব? 3 বিট করে আলাদা করব, কারণ আমরা জানি অক্টালের জন্য বাইনারিতে, অক্টাল যে কোনো একটা অক্টাল সংখ্যার জন্য বাইনারিতে 3 বিট করে বরাদ্দ আছে। সো আমরা কি করব? এখন 3 বিট করে দশমিকের থেকে আমরা 3 বিট করে আলাদা করব। 3 বিট 3 বিট 3 বিট, এই 3 বিট, এই থেকে 3 বিট 3 বিট, যেহেতু একটা বিট শর্ট আছে আমরা একটা 0 দিয়ে দিব। ঠিক আছে, তো এখন আমরা দেখি এদের নিচে আমি সংখ্যাটা বসাই 1 0 0 1 0 0। যাদের নিচে 1 আছে তাদেরকে আমরা কাউন্ট করবো, যেহেতু 4 এর নিচে 1 আছে তাহলে এর মান কত হবে? 4। এখানে 3টা 1, তাহলে 3টা 1 বসাই। তারপর সবার নিচে 1 আছে তাহলে সবাইকে কাউন্ট করতে হবে, তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে এইটার বাইনারি মান কত? 7। তেমনি হবে এটা কত? 1 2, এর মান 2। এখানে কত? 1 2 4, তাহলে 4 আর 1 5 দশমিক। এখানে কত? 1 2 4, তাহলে কত? 4 আর 2 6। এর নিচে বসে দিই 1 1 0, এই দুটোর নিচে বসে, তাহলে 4 আর 2 6, তাহলে এর মান কত হবে? 6। এর মান কত হবে? 7। এর মান কত? 1 2 4, এর মান হবে 4। তার মানে আমাদের মানটা আমরা লিখি 52 74.674। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটা কার অক্টাল সংখ্যা? এটা এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল মান হচ্ছে এইটা। বুঝতে পারছি? তার মানে কোন একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর আমরা করব কিভাবে? এইভাবে। সেই বাইনারি মানটাকে আমরা 3 বিট করে আলাদা করলেই আমার এই অক্টাল মানটা আমরা পেয়ে যাবো। তার মানে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার এই হচ্ছে আমাদের পদ্ধতি। একই ভাবে যদি অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সেম পদ্ধতি। তার মানে এই একটা অক্টাল সংখ্যা যদি থাকে 23.24 একটা অক্টাল সংখ্যা, একে নিব কোথায়? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল নেওয়ার জন্য আমাদেরকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে? আমরা জানি অক্টালের জন্য বাইনারি, যে কোনো একটা অক্টাল সংখ্যার জন্য, এই যেমন 4 2 3 2, যে কোনো একটা অক্টাল সংখ্যার জন্য বাইনারিতে 3 বিট বরাদ্দ। কয় বিট বরাদ্দ? 3 বিট বরাদ্দ। তাহলে 3 বিট বরাদ্দ হলে 4 এর বাইনারি মান কত হবে? 4 হওয়ার জন্য এখানে কাকে কাকে লাগে? শুধু 4 কে লাগে, এদিকে লাগে না, তাই নিচে 0। তাহলে 4 এর বাইনারি মান কত? 1 0 0। 2 হওয়ার জন্য এখান থেকে কাকে কাকে লাগবে? যাকে লাগবে তার নিচে 1, বাকিদের নিচে 0, তাহলে 0 1 0 1 0, এই দশমিকের দশমিক। 3 এর জন্য কাকে কাকে লাগবে? 2 আর 1 3, সো 0 1 1 0 1 1। 2 এর জন্য কাকে লাগবে? শুধু এখানে, তাহলে 0 1 0। এই হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে কোনো অক্টাল সংখ্যার বাইনারি কত? এটা। এখন আমরা এটা যদি হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে কি করতে হবে? ওই আগের মতো
এখন হেক্সাডেসিমালের জন্য বরাদ্দ কত? হেক্সাডেসিমালের জন্য 4 বিট বাইনারি মান বরাদ্দ। তাহলে আর কি করবো, এগুলোকে 4 বিট করে আলাদা করবো, তাহলে হচ্ছে এই 4 বিট এদিকে শর্ট আছে, তাহলে আমরা বাকি শূন্য দিয়ে দেবো, এদিকে 4 বিট এদিকে শূন্য দিয়ে দেবো। তাহলে এখন কত হচ্ছে, এটার মান কত দেখেন তো, 0011, কাকে কাকে লাগে 2 আর 1 3, তাহলে এটার মান কত হবে 3, এর মান কত হবে 1 দশমিক, এর মান কত হবে 1 2 4, 4 আর 1 5 0, তাহলে 13.50। এটা কার মান? এটা হেক্সাডেসিমাল সংখ্যা। কার হেক্সাডেসিমাল? এই বাইনারি এই অক্টাল সংখ্যার হেক্সাডেসিমাল হচ্ছে 13.50। এই 23.24 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে এইটা। তাহলে কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে 3 বিট করে, তারপর সেই সংখ্যাটাকে 4 বিট করে আলাদা করলে আমরা হেক্সাডেসিমাল মানটা পেয়ে যাবো। তার মানে কি, আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবো এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল আসতে পারবো, একই সিস্টেম। আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল, মানে এই তিনটে জিনিস আমরা এই কম সময়ের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট আমরা করতে পারতেছি। ওকে, তারপর এখন এই রূপান্তর করার পর এখন আমাদের কাছে যেটা বিষয়, তাহলে এই অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল এদের এই হিসাবটা চলে গেল, হিসাবটা ক্লিয়ার। এখন কি, এখন বলছিলাম যে যদি মাত্র তাহলে একটা নিয়ম হয়ে গেল। এখন যদি ডেসিমাল থেকে এদের মধ্যে যাই এবং এদের থেকে ডেসিমালে আসি, তো সেটার জন্য আরেকটা নিয়ম, দুটো নিয়মের কথা বলছিলাম, সেই আরেকটা নিয়ম আমরা করবো। এখন ডেসিমাল থেকে যেখানে যাব, অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল, তাহলে ডেসিমাল থেকে আমরা এই 3 জায়গায় যাব। যাওয়ার জন্য কি করতে হবে, ডেসিমাল থেকে আমরা যেখানে যাব তার ভিত্তি দিয়ে ডেসিমাল সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ করতে হবে এবং গুণ করতে হবে। কি করতে হবে, ডেসিমাল সংখ্যা থেকে আমি যেখানে যাব তার ভিত্তি দিয়ে, যদি অক্টালে যাই তাহলে 8 দিয়ে, বাইনারিতে গেলে 2 দিয়ে, হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে আমি ডেসিমাল সংখ্যাটাকে ভাগ করব এবং গুণ করব। কাকে ভাগ করব, কাকে গুণ করব? পূর্ণ সংখ্যাকে ভাগ ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। কি দিয়ে? যার কাছে নিব তার ভিত্তি দিয়ে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব আর ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। তাহলে আমাদের এই ডেসিমাল থেকে যে কোনো জায়গায় আমরা চলে যেতে পারবো খুব ইজিতে। এখন আমরা একটা ডেসিমাল সংখ্যা লিখি, যেমন হচ্ছে 25.23। এটা একটা ডেসিমাল সংখ্যা। নিব কোথায়? আমরা প্রথমে অক্টালে নিই। তাহলে অক্টালে নেওয়ার জন্য কি, নেওয়ার জন্য পদ্ধতি হচ্ছে অক্টাল সংখ্যার 8 ভিত্তি দিয়ে আমরা এই সংখ্যাকে ভাগ করবো, এটাকে গুণ করবো। তাহলে 25কে আমরা ভাগ করি, এইভাবে ভাগ করবো, ঠিক আছে? তো 8 দিয়ে 25কে ভাগ দিলে 3 8 24 থাকে 1, এই 1 ভাগশেষটা আমরা হাইফেন দিয়ে লিখে ফেলবো পাশে। তারপরে 8 দিয়ে আবার এই 3কে ভাগ দিব, 8 দিয়ে 3কে ভাগ দিলে কত হয়, একবারও যায় না, 0 বার যায়, তাহলে 8 এর 0 ভাগশেষ থাকে কত 3। এই হচ্ছে আমাদের। এখন এটা আমি পিছনে দেওয়ার পিছনে কারণ হচ্ছে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট MSD, আর উপরেটা হচ্ছে LSD। তার মানে মোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3, তারপর হচ্ছে 1, যেটা গুরুত্বপূর্ণ সেটাকে তারপর আস্তে আস্তে লিখবো। এখন এটা কি পূর্ণ সংখ্যার মানটা পাইলাম কত, 25 এর। এখন 0.23 এর মানটা কি হবে, 0.23 কি করবো আমরা, এই ভগ্নাংশ সংখ্যাকে কি করবো, গুণ। কি দিয়ে? ভিত্তি দিয়ে। তাহলে 8 দিয়ে 23কে গুণ করলে কত হয়, 3 8 24 এর 4 হাতে থাকে 2, 8 2 16 17 18, 2 ঘর পর দশমিক ছিল, আমরা 2 ঘর পরে আস্তে দশমিক দিয়ে দেবো। তারপর এই 84টাকে আবার আমরা 8 দিয়ে গুণ দিব, শুধুমাত্র 84টাকে, দশমিক সংখ্যাটাকে। 4 8 32, 8 8 64, 65 ছিল 67, 2 ঘর পর দশমিক, আবার এটা গুণ দেই, 8 2 16 6 হাতের আছে 1, 7 56 57, 2 ঘর পর দশমিক। এখন এটা নরমালি এখানে যতক্ষণ পর্যন্ত শূন্য আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে গুণ করে যাওয়া লাগে, কিন্তু এতক্ষণ করতে গেলে আমাদের অনেক সময় লাগে, আমরা এত করার দরকার নাই। আমরা জাস্ট খালি 3 ঘর পর্যন্ত করে ফেলবো, যদি শূন্য না আসে 3 ঘর পর্যন্ত করে আর করবো না। তো এইখানে MSD হচ্ছে উপরে, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে উপরে, আর LSD লেস সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে নিচে। তাহলে এখানে আমাদের দশমিক, এই যে এই মানগুলো হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান কি 165। এটা কি? এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। তার মানে 25.23 এর অক্টাল মান হচ্ছে 31.165। বুঝতে পারছি? তার মানে কোন ডেসিমাল সংখ্যাকে অক্টালে নেওয়ার জন্য আমরা 8 দিয়ে পূর্ণ সংখ্যাটাকে ভাগ দিব আর ভগ্নাংশ সংখ্যাটাকে গুণ করব। তেমনি বাইনারিতে নিলে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ করব। হেক্সাডেসিমালে নিলে 16 দিয়ে ভাগ দিব, 16 দিয়ে গুণ করব। তো বাকিটা আপনারা আস্তে আস্তে করে ফেলবেন, একই নিয়ম, জাস্ট 2 দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে গুণ দিবেন, 16 দিয়ে ভাগ দিবেন, 16 দিয়ে গুণ দিবেন, একই। তো আমরা এই কম সময়ের মধ্যে আরেকটা করবো, আপনাদের কাছে আপনারা করে ফেলবেন। তো আমরা কি করলাম, আমরা কোন ডেসিমাল সংখ্যা থেকে আমরা অক্টাল বাইনারি এবং হেক্সাডেসিমালে গেলাম। তেমনি ভাবে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা কি, এদের কাছ থেকে আমাকে ডেসিমালে আসতে হবে। যদি অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসতে চাই তখন আমাদের কি নিয়মটা অবলম্বন করতে হবে। এখানে আসার জন্য এখানে একটু কনফিউজিং, এটা কিন্তু মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন, অন্য কোনো জায়গা থেকে যদি আমাদের এখানে আসি তাহলে আমাদেরকে একটা, আমরা ছোটবেলায় যে স্থানীয় মান পদ্ধতি করছিলাম, এই স্থানীয় মান পদ্ধতিটা একটু চোখের সামনে ভাষায় রাখবো, যে অন্য কোথাও থেকে এখানে আসতে গেলে এই রাস্তায় দিয়ে আসতে হবে, অন্য কোথাও থেকে ডেসিমালে আসতে হলে এই রাস্তা দিয়ে আসতে হবে, এটা একটু মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ধারাটা মনে রাখবেন, এই ধারাটা আমার এখানে কাজে লাগবে, ঠিক আছে? তো এই ধারাটা একটু মনে রাখবেন, এই ধারাটা একটু মাথায় রাখেন, এই ধারাটা আমাদের কাজে লাগবে এই অন্য কোনো জায়গা থেকে ডেসিমালে আসার ক্ষেত্রে। এখন আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমালে আসি,
যেহেতু অক্টালে গেছিলাম, সো হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসি। একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি ABC.DEF। এটা একটা কি সংখ্যা? ভিত্তি দিতে হবে, ভিত্তি দিলে আমাদের অঙ্ক হবে না। সো এটাকে এখান থেকে আমি কোথায় নিব? ডেসিমালে আনবো, তাই না? সো যে কোনো জায়গা থেকে ডেসিমালে নেওয়ার জন্য আমাদেরকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে, সেটা বললাম। এখন এটা আমরা কোথায় লিখবো? এটা লিখবো হচ্ছে এদের উপরে। মূলত আমরা পরীক্ষার খাতায় কিন্তু এটা লিখবো না, এটা জাস্ট খালি আমাদের বোঝার জন্য। এটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা লেখা লাগে না, তখন এটা অটোমেটিক্যালি মাথায় সেট হয়ে যায়। তো এখন জিরো তো আমরা জানি কি, জিরো যদিও নিরপেক্ষ সংখ্যা, তারপরে ওইটাকে আমরা প্লাস হিসেবে ধরি বা ধনাত্মক হিসেবে ধরি। সো এটা আমরা কোথায় লিখবো? ধনাত্মক হিসেবে লিখবো। তার মানে দশমিকের এই পাশে ধনাত্মক আর এই পাশে হচ্ছে ঋণাত্মক। তাহলে সি এর উপর হবে 0, বি এর উপর হবে 1, এর উপর হবে 2, আর ডি এর উপর হবে -1 আর -2 -3। এই জিনিসটা আমরা লিখবো না, বাট হচ্ছে মাথায় আস্তে আস্তে ক্যাচ করে ফেলবো। তো এখন কথা হচ্ছে আমরা গুণ করবো এই সংখ্যাগুলো কি দিয়ে গুণ করবো? এই যে স্থানীয় মান আস্তে করে এই ঘরটা সাজায় ফেলেন, তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো এখন কার সাথে কাকে গুণ করবো? এই যে এফ এর সাথে আমরা ভিত্তি গুণ করবো। কোন ভিত্তি? এই ভিত্তিটাকে গুণ করবো। তেমনি ভাবে এই ই এর সাথে আমরা গুণ করবো কি? এই ভিত্তিটাকে গুণ করবো। ডি এর সাথে কি করবো? ভিত্তিটাকে গুণ করবো। সি এর সাথে কি করবো? ভিত্তিটাকে গুণ করবো। বি এর সাথে কি করবো? ভিত্তিটাকে গুণ করবো। এর সাথেও ভিত্তিটাকে আমরা গুণ করব। এখন আমাদের কথা হচ্ছে এই যে পাওয়ারগুলো যে আমরা লিখছিলাম, এই পাওয়ারগুলো কোথায় বসাবো? এই সকল পাওয়ারগুলো আমরা বসাবো এই ভিত্তির উপরে, -3, -2, -1, 0, 1, 2। এখন এদের যোগফলটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল মান। ঠিক আছে? তো এদের এই হিসাব নিকাশটা আমরা করতেই পারবো, এটা করার জন্য আমার কোনো ঝামেলা না। তারপরে আমি এই যে এইটার হিসাবটা আমি একটু বুঝাই দেই। এটা কিভাবে আমরা ভাঙবো? এটা ভাঙার একটা পদ্ধতি হচ্ছে জাস্ট খালি এই মাইনাসটা আমরা দাঁড় করাই দেবো, মাইনাসটা দাঁড়িয়ে যাবে আর বাকিটা জাস্ট খালি এখানে বসে যাবে 16 এর উপরে 3। ঠিক আছে? তো আমরা কি করি তাহলে? এখন কি হচ্ছে, আমি যদি এইটা এখানে লিখি, এটা মুছা দিয়ে যদি আমি এটা এখানে লিখি যে হচ্ছে 1, এই পাশে হচ্ছে 16 উপরে 3, এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এফ এর সাথে 1 গুণ, এফ মানে কি? 15, এফ মানে হচ্ছে 15, 16 কত? 256। 256 দিয়ে আমরা কি করবো? 15কে ভাগ দিব, যে ভাগফলটা আসবে আমরা এখানে বসিয়ে দেব। তারপর সেম ভাবে এর যে মানটা আসবে এটা এখানে বসাবো, এর যে মানটা আসবে এই মানটা এখানে বসাবো, এর যে মানটা আসবে এর মান কত আসবে? কোনো কিছুর উপরে 0 থাকলে তার মান হয়ে যায় 1। সি এ কে সি মানে 12, 12 একে 12, 16, বি মানে কত? 11, 11 16 কত হয়? আচ্ছা, যে গুণফলটা হবে আমরা এখানে গুণফলটা বসায় পুরো সংখ্যাটা আমরা একসাথে যোগ করে দেব। আমাদের এখানে যোগফলটাই হবে, আমাদের সময় কম তাই আর আমরা ক্যালকুলেটর ইউজ করতেছি না, আমরা স্কেল যোগফলটা ব্যবহার করতেছি। এই সংখ্যাগুলোর যোগফলটাই হবে আমাদের নির্ণয়ের দশমিক সংখ্যা। বুঝতে পারছি? তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই ডেসিমাল থেকে অন্য কোথাও যাওয়া, অন্য কোথাও থেকে ডেসিমালে আসা, এই রূপান্তরটা তো আমরা বুঝতে পারছি নাকি? সো আমরা এটা যদি কোথাও কনফিউশন হয় তাহলে ভিডিওটা আমরা আবার একটু টেনে টেনে দেখবো, একটু স্লোলি দেখি। আর যদি কোথাও বড় সমস্যা হয় তাহলে আমাদের এখানে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানালে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো এখন এই হচ্ছে আমাদের রূপান্তর। তো রূপান্তরের পর আমরা জানি আমাদের এই অধ্যায়ে আছে হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, তারপরে এই সকল এই সংখ্যাগুলোর যোগ বিয়োগ। এই সংখ্যাগুলোর যোগ বিয়োগের মধ্যে আমি একটা যোগ বিয়োগ একটু দেখিয়ে দিই, তারপরে আমরা ক্রস কমপ্লিমেন্ট করার সময় বাকি যোগগুলা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা ছোটবেলা থেকে যোগ করতে পারি, ডেসিমাল সংখ্যা যোগ কিভাবে করি? ধরেন 25-এর সাথে যদি আমি 26 যোগ করি, তো এই যোগ করা কিভাবে? আমরা যোগ করি 5 আর 6 11 1, হাতের আছে 1, 2 আর 1 3 আর 2 5, এইভাবে যোগ করি। বাট মূলত 5 আর 6 যে 11 হয়, এই 11-এর 1 কেন আমরা এখানে লিখি? ওয়াই 11-এর 1, বাকি 10 কোথায় গেছে? এখন এইটা হিসাব করার পদ্ধতিটা হচ্ছে, আমরা জানি এই সংখ্যাটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। ডেসিমাল হওয়াতে যখন 5 আর 6 11 আমাদের ভিত্তির চেয়ে বেশি হয়ে যায় যোগফলটা, তখন আমরা যে সংখ্যাটা হয় 11, 11 থেকে আমরা ভিত্তিটা বাদ দিই, যা হবে তা এখানে বসে যাবে 1, আর হাতে থাকবে 1, 1 এসে যোগ হবে এর সাথে 3, 3 2, এই হচ্ছে আমাদের 5। তো এইভাবে যদি আমি আরেকটা করি 19, 19, তখন কি করবো? 9 9 18, তাহলে 18 বিয়োগ ভিত্তি কত? 10, তাহলে 8, এই 8টা আমরা এখানে বসাবো, হাতে থাকবে 1, যখনই বড় হয়ে যাবে হাতে থাকবে 1, তো 2 আর 1 3, এই হচ্ছে আমাদের যোগ, এটা হচ্ছে আমাদের সিস্টেম। তাই ডেসিমাল সংখ্যার যোগ যদি এরকম হয়, তাহলে অক্টাল সংখ্যার যোগ কিরকম হবে? যেমন হচ্ছে 25 হচ্ছে 26, এইটা কি সংখ্যা? অক্টাল। যদি অক্টাল সংখ্যা হয় এগুলা, তখন আমরা যোগটা কিভাবে করবো? 5 আর 6 হয় 11, 11 থেকে আমরা কি করবো? যেহেতু ভিত্তির চেয়ে 11 বড় হয়ে গেছে, তাহলে আমরা 11 থেকে ভিত্তি বাদ দিব, কি থাকবে? ওই 2 1 3 থাকবে, এই 3 আমরা এখানে বসাবো, হাতে 1 থাকবে, যেহেতু বড় হয়ে গেছে হাতে 1, এই 1 2 আর 1 3, 3 আর 2 5, এই হচ্ছে আমাদের যোগ। 25 আর 26 যোগ করে 53 হয়। কখন হয়? যখন সেটা অক্টাল সংখ্যা হয়। তেমনি ভাবে আমরা যদি হেক্সাডেসিমালে যোগ করি তাহলে কি হবে? এ বি সি ডি, যখন আমরা যোগ করবো, ধরেন এ বি আর সি ডি যদি যোগ করি, তাহলে বি এর মান হচ্ছে 11, ডি এর মান কত? 13, 11 আর 13 কত হয়? 24। এখন 24 কি ভিত্তির চেয়ে বড় হয়ে যায় না? যেহেতু ভিত্তির চেয়ে বড় হয়ে যায় 24, তাহলে 24 থেকে ভিত্তি কত? যেহেতু 16 ভিত্তি, 16 বিয়োগ দিব, থাকবে কত? 8, এই 8 আমরা এখানে বসাবো, হাতে থাকবে 1, এই একটা কি করবো? এসি এর সাথে যোগ করবো,
কত হবে? সি এর মান আছে হচ্ছে 12, 12 এক 13, 13 আর 10 23, যেহেতু এইটা 23 যেহেতু 16 থেকে বড় হয়ে যায়, তাই 16 থেকে 23 বিয়োগ করবো, থাকবে 4 7। এই 7 আমরা এখানে বসাবো, আর হাতের এক থাকবে, হাতের একটা এদিকে আসবে, বোঝা যাবে যে আর কোনো সংখ্যা নাই। তো আমরা যোগটা বুঝতে পারছি। তো আমাদের বাইনারি সংখ্যার যোগ, আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, আমাদের অক্টাল সংখ্যার যোগ আমরা করতে পারবো। এখন বিয়োগের ক্ষেত্রে কিভাবে করি, বিয়োগটা আজকে একটু বলে দেই খুব দ্রুত, আপনারা কনসেন্ট্রেশন দেন এদিকে। তো আমরা বিয়োগটা করে ফেলি। বিয়োগটা হচ্ছে আমরা ডেসিমাল সংখ্যার বিয়োগ কিভাবে করি। ধরেন ডেসিমালে হচ্ছে 9 থেকে আমরা যদি কত বিয়োগ করব, সরি 3, 23 থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 19। 23 থেকে যখন 19 বিয়োগ করবো তখন বিয়োগটা কিভাবে করি, যেহেতু 3 সংখ্যাটা বড় হয়ে যায়, তাহলে 3 থেকে 9 বাদ যায় না, তার জন্য আমরা এর সাথে একে 13 ধরি। 13টা কিভাবে ধরি, কারণ 3 এর সাথে আমরা 10 যোগ করি। 10 কেন, কারণ 10 আমাদের এই ডেসিমাল সংখ্যার ভিত্তি। 13, 13 থেকে 9 বিয়োগ দিলে কত হবে, 4। এই 4 আমরা এখানে বসাবো, হাতে থাকবে 1, এই 1 যোগ হবে সাথে 2, 2 থেকে 2 গেলে 0, তাই না? এটা আমাদের ডেসিমাল সংখ্যার ভিত্তি, ডেসিমাল সংখ্যার বিয়োগ। তেমনি ভাবে যদি আমরা অক্টাল সংখ্যার বিয়োগ করতে যাই, 23 থেকে যদি আমি হচ্ছে 14 বিয়োগ করতে যাই, তাহলে 3 থেকে 4 বাদ, 3 থেকে 4 বিয়োগ করা যায় না। তার কারণে আমাদের কি করতে হবে, এর সাথে কিছু যোগ করতে হবে। কত যোগ করবো, ভিত্তিটা যোগ করবো। 3 যোগ ভিত্তি কত, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, তাহলে 8 আর 3 কত হবে, 11। 11 থেকে কত 4 বাদ, 11 থেকে 4 বাদ দিলে কত থাকে, 6 7 থাকে। তাহলে 7 আমরা এখানে বসাবো, যেহেতু আমরা এখান থেকে ধান নিয়েছিলাম 1, এই একটা এর সাথে বসাবো 2, 2 থেকে 2 গেলে 0। তার মানে 23 থেকে 14 গেলে 7 থাকবে, এটা অক্টাল, যখন অক্টাল সংখ্যা থাকবে। তেমনি ভাবে আমরা যদি এ বি থেকে, এ বি না, হচ্ছে আচ্ছা ই এ বি থেকে আমরা যদি বিয়োগ করতে চাই, কত বিয়োগ করতে চাই, এফ ই, এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ করতে চাই, তাহলে আমরা কিভাবে করবো, আমাদের বি যেহেতু বড় সংখ্যা, বি মানে 11, 11 থেকে 15 বাদ যায় না, যেহেতু বাদ যায় না, তাহলে আমরা কি করতে হবে, 11-র সাথে এটার ভিত্তিটা যোগ করতে হবে। ভিত্তিটা কত, 16, 16 আর 11 কত, 17, 27। তাহলে 27 থেকে এফ বিয়োগ, এফ মানে 15 বিয়োগ, তাহলে থাকে কত, 15, 27 থেকে 15 গেলে থাকে হচ্ছে 10, 12। তাহলে এখানে আমাদের কত বসবে, 12 বসবে। 12 কত, 12 মানে হচ্ছে সি। সি হাতে 1 আছে, কারণ এটা ছোট ছিল, হাতে 1 আছে, 1 এর যোগ এটা হয়ে যাবে এফ। তার মানে 10 থেকে তো আর 15 বিয়োগ যায় না, তাহলে 10 এর সাথে কি করতে হবে, 10 এর সাথে 16 যোগ করতে হবে, করলে কত হবে, 26। 26 থেকে আমরা ই এফ বিয়োগ করবো, তো 15। 26 থেকে 15 গেলে কত থাকে, 11 থাকে। সো 11 মানে বি বসাবো আমরা এখানে, তাই না? হাতের আছে 1, এই 1 বসবে এখানে, ই এর থেকে 1 গেলে থাকবে হচ্ছে ডি। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের বিয়োগ। তার মানে আমরা অক্টালের বিয়োগ করতে পারবো, হেক্সাডেসিমালের বিয়োগ করতে পারবো। বাইনারি বিয়োগটা আমরা যখন টুস কমপ্লিমেন্ট করবো, তখন আমরা বাইনারি বিয়োগটা দেখাবো। সো যোগ বিয়োগ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা যদি ফলপ্রসূ হয়, ইনশাআল্লাহ আপনারা এখানে কমেন্ট করবেন, জানাবেন। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।